আসসালামু আলাইকুম। 360 স্পোর্টস নিউজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার হাফিজুর রহমান। আজকে 22 এপ্রিল 2025। আপনারা জানেন যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যে প্রথম টেস্ট যেটা সিলেটে হচ্ছে তার আজকে তৃতীয় দিন শেষ হয়েছে। তো তৃতীয় দিনের আপডেটটা নিয়ে আমি একটু আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই খেলা দেখেছেন, হয়তো অনেকে দেখেননি, বা অনেকে হয়তো স্কোর দেখেছেন। কি করেছে বাংলাদেশ, কতটুকু আগালো, আর কতটুকু করা হওয়া উচিত ছিল, বা আগামীকাল কি করতে হবে, তাই নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি হাজির হয়েছি। মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি সবাই আপনার আমাকে সহযোগিতা করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গতকালকে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের দিনটা শুরু করার কথা ছিল। মানে প্রথম ইনিংসে আমরা জানি যে বাংলাদেশ 191 রানে অল আউট হয়েছিল। পক্ষান্তরে জিম্বাবুয়ে 273 রান করেছিল, সেখানে প্রায় 82 রানের মতো একটা লিড নিয়েছিল তারা। তো গতকালকে দিন শেষে যখন বিকেলের দিকে বাংলাদেশ খেলতে নামে, তখন তারা 13 ওভার ব্যাটিং করে 57 রানে 1 উইকেট হারিয়ে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিনটা করেছিল। আজকে তৃতীয় দিনে তাদের খেলা শুরু কথা ছিল, বাট আজকে সিলেটে আবহাওয়া একটু অন্যরকম ছিল। খেলাটা শুরু হতে দেরি হয়েছিল। প্রথম ইনিংসটা যে সেশনটা আমাদের দ্বিতীয় ইনিংসের অলমোস্ট ওয়াস্ট আউট হয়েছে ডিউ টু রেইন। অ্যান্ড দেন তারপর তারা খেলতে নেমেছিল। সো খেলতে নামার পরে যেটা দেখা গিয়েছে, বাংলাদেশ অ্যাকচুয়ালি গতকালকে প্রথমেই সাদমান ইসলামের উইকেটটা হারিয়েছিল। তো সেই ক্ষেত্রে মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক খেলার ছিলেন তখন। তো সেই ক্ষেত্রে তারা আজকে শুরু করেছিলেন, বাট খুব একটা বেশি ভালো খেলতে পারেনি। কারণ আপনার মাহমুদুল হাসান জয় শুরুতেই আজকে দিনের উইকেটটা দিয়ে এসেছিলেন। সো তিনি আমরা দেখতে পেয়েছিলাম যে 65 বলে 6টি চারের মাধ্যমে উনি স্কোর করেছিলেন 33 রান। ক্রেগ এলভিন ওনার একটা ক্যাচ নিয়েছিলেন, এবং বোলার ছিল মুজরাবানি কিন্তু প্রথম ইনিংসেও কিন্তু বাংলাদেশের এগেনস্টে ভালো বল করেছিলেন, এবং দেখা গেছে সবাই কিন্তু তাকে ভয় পেয়েছিল, 3 উইকেট দিয়েছিলেন। আজকেও আমরা দেখলাম যে মুজরাবানি বাংলাদেশের ইনিংসে কিন্তু মোটামুটি যে 4টা উইকেট হারিয়েছে, তার মধ্যে কিন্তু মুজরাবানি 3টে উইকেট নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মাহমুদুল হাসান জয় শুরুতে উইকেটটা বিলে দিয়ে এসেছিলেন। মমিনুল হক ছিলেন, আশা ছিল, প্রত্যাশা ছিল যে উনি হচ্ছে নাজমুল হোসেন শান্তর সাথে একটা বড় পার্টনারশিপ বিল্ড আপ করবেন, এবং নাজমুল হোসেন শান্তর কিন্তু কথা বলে রাখা উচিত, উনি কিন্তু যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এবং উনি আমরা দেখতে পেয়েছি যে আজকে দিন শেষে অপরাজিত ছিলেন। 103 বল উনি ফেস করেছেন, যার মধ্যে আমরা দেখতে পেয়েছি উনি স্ট্রাইক রেট ছিল 18.25। উনি 7টি চারের মাধ্যমে ওনার টোটাল স্কোর হয়েছে 60। সো দিন শেষে উনি সেটা নিয়ে আসতে পেরেছেন, কিন্তু মাঝখানে আরও একটু উইকেটের পতন হয়েছে। মমিনুল হক যখন আউট হয়েছেন তখন কিন্তু 47 রানে আমরা আশা করেছিলাম যে মমিনুল হক অন্তত 50 করবে, কারণ ওনার কিন্তু নামের সাথে কিন্তু এটা যায়, উনি খুব ভালো খেলেন। আমরা সেটা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম, প্রত্যাশা করেছিলাম উনি ভালো করবেন। বাট সেক্ষেত্রে মমিন তার সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, টেম্পারমেন্টটা হয়তো ধরে রাখতে পারেনি। মাঝখানে কিন্তু আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে। দিন শেষে কিন্তু বাংলাদেশের খেলাটা কিন্তু ব্যাড লাইটের কারণে স্টপ হয়ে গিয়েছিল আজকে। তো আজকে বাংলাদেশ যেখানে পুরোটা দিনটা খেলা প্রত্যাশা করেছিলাম আমরা, সেখানে কিন্তু তারা খেলতে পারেনি। তারপরও আমরা দেখতে পেয়েছিলাম যে দিন শেষে বাংলাদেশ আজকে 57 ওভার এই পর্যন্ত খেলা হয়েছে। দ্যাট মিনস গতকালকে 13 ওভার প্লাস আজকে বাকিটা মিলে, সব মিলিয়ে আজকে এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 57 ওভার খেলেছে, এবং তার বিনিময়ে তারা কিন্তু 194 রান করেছে এবং 4টি উইকেটের পতন ঘটেছে। সেক্ষেত্রে মুশফিকুর রহিম, অভিজ্ঞ খেলোয়াড়, যিনি টেস্টে বাংলাদেশের যার খুব ভালো রেকর্ড আছে, হাজার হাজার রান উনি করেছেন, খুব ভালো উনি আমাদেরকে অতীতে খেলা উপহার দিয়েছেন, কিন্তু কেন জানি এবার টেস্টে উনি ভালো খেলতে পারছেন না। কেন, কি কারণে, সেটা উনি ভালো করতে পারেন। আমরা জানি তার ফিটনেস নিয়ে উনি কখনো স্যাক্রিফাইস করেন না। উনি সব সময় সব কিছুতেই কিন্তু খুব সিরিয়াস থাকেন। প্র্যাকটিস সেশন বা জিম সেশন, সব জায়গায় কিন্তু উনি খুব ভালো কাজ করে থাকেন, সিনসিয়ারিটি মেনটেন করে চলার চেষ্টা করেন, কিন্তু তারপরও উনি ওনার নামের সুবিচার করতে পারেনি। আজকেও কিন্তু উনি 4 রানে আউট হয়েছেন সেই মুজরাবানি বলে, এবং ক্রেগ এরভিনের কাছে ক্যাচটা দিয়েছেন। দ্যাট মিনস যে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকের ক্যাচ দুইটাই কিন্তু এরভিন নিয়েছেন, এবং মুজরাবানি একই বোলার নিয়েছেন। সো দিন শেষে বাংলাদেশ 4 উইকেটের বিনিময়ে 194 রান করেছে আজকে তৃতীয় দিন শেষে।
সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যে গতকালকে দ্বিতীয় ইনিংস শুরু করছিল তখন 82 রানের একটা আছে ট্রেল ছিল, মানে পিছিয়ে ছিল, সেই ক্ষেত্রে তারা সেটাকে ওভারকাম করেছে। সেটা করার পরে এখন পর্যন্ত বাংলাদেশ 112 রানে লিড নিয়েছে। সো আগামীকাল চতুর্থ দিন আমরা জানি যেহেতু বাংলাদেশের আমাদের যে সিলেটের ক্ষেত্রে যেটা হয় সেই ক্ষেত্রে হচ্ছে বলটা একটু টার্ন করতে পারে, আর যেহেতু হচ্ছে উইকেটের আচরণ হয়তো আমরা জানি যে ক্র্যাক থাকে চতুর্থ দিন বা পঞ্চম দিনে, সেই ক্ষেত্রে টার্ন হতে পারে। এখন কালকে বাংলাদেশে কতটুকু ভালো খেলতে পারে সেটার উপর নির্ভর করছে কিন্তু সিরিজের রেজাল্টটা। আমরা ভেবেছিলাম যে আজকে সারাদিন বাংলাদেশ যদি ভালো খেলতে পারতো সেই ক্ষেত্রে ভালো একটা স্কোর হতে পারতো। আমি যেহেতু যেহেতু দেখুন সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকটা সময় কিন্তু বৃষ্টি এবং অন্যান্য কারণে কিন্তু মাঠে বল গড়ায়নি, যার কারণে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। সো বাংলাদেশ যদি একটু ভালো খেলতে পারতো সেক্ষেত্রে আর একটু যদি সময় পেতো তাহলে ভালো রান হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই আমরা প্রত্যাশা করেছিলাম যে আজকের দিন অন্তত 250 প্লাস বাংলাদেশে স্কোর করবে, তাহলে হয়তো 170-80 রানের লিড থাকতো এবং আগামীকালকে যতটুকু চতুর্থ দিনে বাংলাদেশ হচ্ছে ব্যাট করতে পারতো সেটাই বাংলাদেশের জন্য একটা টোটাল একটা ভালো লিড নিতে পারতো। আমরা যেটা বলছিলাম, সবাই বলছে যেটা যে 250 থেকে 300 রানের যদি লিড নিতে পারে বা অন্তত 270 রানের লিড নিতে পারলে কিন্তু এই খেলা কিন্তু বাংলাদেশ জয়লাভ করার একটা সুযোগ আছে। বাট স্টিল আমরা মাত্র 112 রানে এগিয়ে আছি বাংলাদেশ। সো আগামীকালকে পুরো দায়িত্বটা কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত উপর বর্তাচ্ছে এবং হচ্ছে ওনার সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি দিন শেষে পার্টনারশিপে খেলছিলেন জাকির আলী, উইকেট কিপার ব্যাটসম্যান, উনি করেছেন হচ্ছে 60 বলে 21 রান। সো জাকির আলী এবং হচ্ছেন শান্তকে টেম্পারমেন্টটা ধরে রাখতে হবে। কালকে সকাল থেকে তারা কিন্তু অ্যাটাকিং করার চেষ্টা করবে, যত দ্রুত আর্লি উইকেট নেওয়া যেতে পারে তাহলে তাদের লিডটা কম হবে, সেক্ষেত্রে তারা জয়ের জন্য হচ্ছে চেষ্টা করবে, এটাই তো প্রত্যাশা। সেটা আমরা হলো বা বাংলাদেশ হলো কিন্তু সেটা করতো। তো আমার মনে হয় সেক্ষেত্রে এই দুজনকে দায়িত্বশীল হয়ে খেলতে হবে এবং সেই আমাদের আছে মেহেদী হাসান মিরাজ, উনি কিন্তু প্রথম ইনিংসও ভালো করতে পারেনি ব্যাটিংয়ে, তার উপর কিন্তু একটা দায়িত্ব থেকে যাচ্ছে। তো মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কারণ মেহেদী হাসানের পরে কিন্তু আমাদের আর কোনো ব্যাটসম্যান স্বীকৃত ব্যাটসম্যান নেই, সেখানে তাইজুল ইসলাম ভালো মোটামুটি ব্যাটিং করতে পারে টেস্ট ব্যাটসম্যান হিসেবে, ওনার টেম্পারমেন্ট ভালো আছে। বাট হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং হচ্ছে নাহিদ হাসান, যেহেতু ওনারা তিনজন হচ্ছে ফাস্ট বোলার, তো বোলারদের কাছ থেকে আমরা প্রত্যাশা খুবই কম করি, কিন্তু বিপদের সময় আমাদের এই বোলাররাই কিন্তু অনেকটা সময় বাংলাদেশকে অতীতে ভালো একটা রান করেছেন। দেখা গেছে টেলেন্ডারও কিন্তু 17 রান করে একটা জুটি করে এসছে বা 17 রান নিয়ে এসছে। সো আমাদের একটু মনে আছে নিশ্চয়ই আপনাদের সিলেটে খুলনাতে আবুল হাসান, যিনি টেস্ট ব্যাটসম্যান হিসেবে এখন লাস্ট ব্যাটসম্যান হিসেবে নেমে কিন্তু উনি সেঞ্চুরি করেছেন, এটা এখনো কিন্তু রেকর্ড। সো বলা যায় না, বাট তাদের উপর প্রেশারটা দেওয়াটা উচিত না, কারণ ওনারা তো একটা পর সময় গিয়ে বল করবে, তো মেন্টালি তাদেরকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। তো দায়িত্বটা নিতে হবে ব্যাটসম্যানদেরকে, সেটা আমরা প্রত্যাশা করি। আগামীকাল যদি বাংলাদেশ টি ব্রেক পর্যন্ত যদি যেতে পারে, প্রথম দুটো সেশন যদি বাংলাদেশ ভালো করে খেলতে পারে, আমার মনে হয় 300 রান প্লাস করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ আছে মোটামুটি ভালো 200-250 মতো একটা লিড পাবে, তাহলে বাংলাদেশের কাছে হয়তো খেলাটা থাকতে পারে। আদারওয়াইজ টেস্ট বলা যায় না, জিম্বাবুয়ে নিয়েও নিতে পারে অথবা ড্র হতে পারে, বাট আমরা প্রত্যাশা করছি অবশ্যই জেতার মান মানসিকতা নিয়ে কালকে নামতে হবে, সেক্ষেত্রে তাদেরকে ভালো ব্যাটিং করতে হবে। তো আপনারা কেমন হচ্ছে খেলা দেখেছেন আজকে, আপনাদের প্রত্যাশা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমার ভিডিওটা যত আপনারা হচ্ছে লাইক করবেন, তত আমার জন্য ভালো। আমি চেষ্টা করি নিয়মিত আপনাদের সামনে এইভাবে হাজির হওয়ার জন্য, এবং আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখান থেকে সাইন আউট করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।